চ্যাপ্টার ১২০ ওয়ার্কহাউস। এখানে অতিপ্রাকৃত কিছু একটার উপস্থিতি আছে। ক্লাইনের চোখ স্বাভাবিক হয়ে এল। সে লিওনার্ড আর ফ্রাইয়ের দিকে তাকাল। লিওনার্ড হঠাৎ মৃদু হাসল। খুবই প্রফেশনাল, সিয়ার উপাধির যোগ্য বটে। তুমি কি কিছু একটা ইঙ্গিত করতে চাইছ? ক্লাইন মনে মনে বিড়বিড় করল। ফ্রাই তার স্যুটকেস খুলে একটা রূপোর ছুরি আর অন্যান্য যন্ত্রপাতি বের করল। একটু থেমে জিজ্ঞেস করল, মৃতদেহ আমাকে বলছে যে সে সত্যিই আকস্মিক হার্ট অ্যাটাকে মারা গেছে। তোমার কি আরও বিস্তারিত কিছু জানার উপায় আছে? ক্লাইন গম্ভীরভাবে মাথা নাড়ল। আমি একটা মিডিয়ামশিপ রিচুয়াল আর ড্রিম ডিভিনেশন একসাথে করার চেষ্টা করতে পারি। আশা করি মিসেস লোইসের অবশিষ্ট আত্মিক শক্তি থেকে কিছু একটা পাওয়া যাবে। ফ্রাই তার শীতল আর সংযত ভাব বজায় রাখল। 2 পা পেছনে সরে গিয়ে বলল, চেষ্টা করো। সে মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল, যদিও তার গলার স্বরে তেমন কোনো ওঠানামা ছিল না। তুমি এই ধরনের পরিস্থিতিতে দিনে দিনে বেশ অভ্যস্ত হয়ে যাচ্ছ। আমি কি চেয়েছিলাম এটা? ক্লাইনের কান্না পাওয়ার মতো অবস্থা হল। তারপর সে নানারকম নির্যাস, এসেনশিয়াল অয়েল আর ভেষজ গুঁড়োর বোতল বের করল। দ্রুত হাতে মিডিয়ামশিপ রিচুয়ালের প্রস্তুতি সেরে ফেলল। আত্মিক দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে সে অ্যাভারনাইট গডেসের সম্মানসূচক উপাধিগুলো উচ্চারণ করল এবং হার্মেস ভাষায় প্রার্থনা আবৃত্তি করল। অল্পক্ষণের মধ্যেই তার চারপাশে বাতাস ঘুরতে শুরু করল। আলো ক্রমশ ম্লান হয়ে এল। ক্লাইনের চোখ পুরোপুরি কালো হয়ে গেল। সে ডিভিনেশন বাক্যটা আবৃত্তি করল, মিসেস লউইসের মৃত্যুর কারণ। মিসেস লউইসের মৃত্যুর কারণ। দাঁড়িয়ে দাঁড়িয়েই সে স্বপ্নলোকে প্রবেশ করল এবং দেখল একটা স্বচ্ছ আত্মা মৃতদেহের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তারপর সে তার অলিক ডান হাত বাড়িয়ে মিসেস লউইসের অবশিষ্ট আত্মিক শক্তি স্পর্শ করল। মুহূর্তেই তার সামনে আলো ফেটে পড়ল। একের পর এক দৃশ্য ভেসে উঠল। একজন রোগা, ফ্যাকাসে মহিলা ছেঁড়া জামাকাপড় পরে ব্যস্তভাবে দেশলাইয়ের বাক্স বানাচ্ছে। হঠাৎ সে থামল, বুকে হাত চেপে ধরল। সে তার 2 সন্তানের সাথে কথা বলছিল। তার শরীর দুলে উঠল, হাঁপাতে হাঁপাতে বাতাস টানছিল। সে কালো রুটি কিনছিল। হঠাৎ কেউ তার পিঠে চাপড় দিল। বারবার তার হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিচ্ছিল। সে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু আর কোনোদিন জেগে উঠল না। ক্লাইন প্রতিটা খুঁটিনাটি খেয়াল করল, অতিপ্রাকৃত কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করল, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরেও কোনো সূত্র পেল না। ঝাপসা ভাবটা ভেঙে যেতেই ক্লাইন স্বপ্নলোক ছেড়ে বাস্তবে ফিরে এল। সে আত্মিক দেয়াল ভেঙে দিল এবং অপেক্ষমান ফ্রাই আর মজা পাওয়া লিওনার্ডকে বলল, সরাসরি কোনো লক্ষণ পাওয়া যায়নি। বেশিরভাগ দৃশ্যে দেখা গেল মিসেস লুইসের অনেক আগে থেকেই হার্টের সমস্যা ছিল। একটাই দৃশ্য আলাদা ছিল, কেউ মিসেস লুইসের পিঠে চাপড় দিয়েছিল। হাতটা ছিল ফর্সা আর সরু, স্পষ্টতই কোনো মহিলার। এই ধরনের পরিবারের মানুষ খুব বেশি অসুস্থ না হলে ডাক্তারের কাছে যায় না। এমনকি ফ্রি দাতব্য হাসপাতালে লাইনে দাঁড়াতে গেলেও সময় নষ্ট করার সামর্থ্য তাদের নেই। একদিন কাজ না করলে পরদিন হয়তো খাবারই জুটবে না। লিওনার্ড কবির মতো আবেগঘন দীর্ঘশ্বাস ফেলল। ফ্রাই বিছানায় পড়ে থাকা মৃতদেহের দিকে তাকিয়ে হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। ক্লাইন কিছু বলার আগেই লিওনার্ড দ্রুত তার ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তাশীলভাবে বলল, তুমি কি বলতে চাইছ যে অতিপ্রাকৃত ব্যাপারটা ঘটেছিল যখন মিসেস লুইসের পিঠে চাপড় দেওয়া হয়েছিল? সেটা এসেছিল কোনো মহিলার সরু হাত থেকে? ক্লাইন মাথা নাড়ল। হ্যাঁ, তবে এটা শুধু আমার ব্যাখ্যা। ডিভিনেশন সবসময় অস্পষ্ট। কথা শেষ হল। সে আর লিওনার্ড বিছানার অন্য পাশে সরে গেল, যাতে ফ্রাই নিরবচ্ছিন্নভাবে তার স্যুটকেস থেকে যন্ত্রপাতি বের করে আরও বিস্তারিত পরীক্ষা করতে পারে। ফ্রাইয়ের কাজ শেষ হলে তারা অপেক্ষা করল, যতক্ষণ না সে যন্ত্রপাতি গুছিয়ে রাখল। সব পরিষ্কার করে মৃতদেহ ঢেকে দেওয়ার পর সে ঘুরে বলল, তার মৃত্যু হয়েছে স্বাভাবিক হৃদরোগে। এতে কোনো সন্দেহ নেই। এই উপসংহার শুনে লিওনার্ড পায়চারি করতে লাগল। দরজার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ থামল, তারপর বলল, আপাতত এটুকুই। চলো ওয়েস্ট বরোয়ার ওয়ার্কহাউসে যাই, দেখি অন্য কোনো সূত্র পাওয়া যায় কিনা। হয়তো 2টো ঘটনা একসাথে জুড়ে দেওয়া যাবে। ঠিক আছে, আশা করা ছাড়া আর কিছু করার নেই। ক্লাইন রাজি হল, এখনও ধাঁধায় ভরা। ফ্রাই স্যুটকেস তুলে নিল এবং লাফিয়ে লাফিয়ে হেঁটে সাবধানে 2টো মেঝেতে পাতা গদি পার হল, কারো কম্বলে পা না দিয়ে। লিওনার্ড দরজা খুলে প্রথমে বাইরে বেরিয়ে গেল। লউইস আর ভাড়াটেকে বলল, তোমরা এখন বাড়ি ফিরে যেতে পারো। ক্লাইন একটু ভেবে যোগ করল, তাড়াহুড়ো করে লাশ কবর দিও না। আর একটা দিন অপেক্ষা করো, হয়তো আর একবার ভালো করে পরীক্ষা করা লাগতে পারে। জি অফিসার। লউইস তাড়াহুড়ো করে হালকা মাথা নুয়ে জবাব দিল। তারপর অসাড় আর হতভম্ব হয়ে বলল, আসলে আমার এখনও কবর দেওয়ার টাকা নেই। আরও কয়েকদিন জমাতে হবে, মাত্র কয়েকদিন। ভাগ্যিস ঠান্ডা পড়তে শুরু করেছে। ক্লাইন চমকে গেল। তুমি কি লাশটা কয়েকদিন ঘরেই রেখে দেওয়ার কথা বলছ? লউইস জোর করে একটু হাসল। হ্যাঁ, ভাগ্যিস ইদানিং ঠান্ডা বেড়েছে। রাতের বেলা আমি লাশটা টেবিলে সরিয়ে রাখতে পারব। খাওয়ার সময় আবার বিছানায় তুলে রাখব।
কথা শেষ করার আগেই ফ্রাই হঠাৎ বলে উঠল, তোমার স্ত্রীর পাশে কবরের খরচের টাকা রেখে গেছি। সম্পূর্ণ নির্বিকারভাবে এটুকু বলেই সে সোজা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। লউইসের বিস্ময় আর কৃতজ্ঞতার কোনো পরোয়াই করল না। ক্লাইন তার পেছনে পেছনে বেরিয়ে এল। তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি আবহাওয়া এখনও জুন বা জুলাইয়ের মতো গরম থাকত, তাহলে লউইস তার স্ত্রীর লাশ নিয়ে কি করত? খুব অন্ধকার ঝড়ো রাতে লাশটা টসক নদী বা ক্ষয় নদীতে ফেলে দিত, নাকি গর্ত খুঁড়ে পুঁতে দিত? ক্লাইন জানত যে কবরস্থানে সমাধি দেওয়ার আইন প্রতিষ্ঠিত হয়েছিল 1000 বছরেরও বেশি আগে, আগের যুগের শেষ দিকে। 7টা প্রধান চার্চ আর প্রতিটা দেশের রাজপরিবার এই আইন অনুমোদন করেছিল, জলের ভূত, জম্বি আর অশান্ত আত্মার সংখ্যা কমানোর জন্য। প্রতিটা দেশ বিনামূল্যে জমি দিত, আর প্রতিটা চার্চ পাহারা আর টহলের দায়িত্বে থাকত। দাহ আর সমাধির জন্য তারা শুধু ন্যূনতম ফি নিত, শ্রমিকদের খরচ মেটানোর জন্য। কিন্তু তারপরেও সত্যিকারের গরিবদের পক্ষে সেটুকুও জোগাড় করা সম্ভব হতো না। লোয়ার স্ট্রিটের 134 নম্বর আয়ন ক্রস স্ট্রিট থেকে বের হওয়ার পর 3 নাইটহক আর বিচ মাউন্ট ব্যাটেন আলাদা হয়ে গেল। নীরবে তারা ওয়েস্ট বড়োর কাছের ওয়ার্কহাউসের দিকে রওনা দিল। কাছে আসতেই ক্লাইন একটা লম্বা লাইন দেখতে পেল, যেন পৃথিবীতে কোনো ভাইরাল দোকানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জায়গাটা লোকে লোকারণ্য, প্রায় 100 না 200-র কাছাকাছি হবে। সে অবাক হয়ে বিড়বিড় করল। লাইনে দাঁড়ানো মানুষগুলোর পরনে ছেঁড়া কাপড়, চেহারায় অসাড় ভাব। মাঝে মাঝে শুধু অধৈর্য হয়ে ওয়ার্কহাউসের দরজার দিকে তাকাচ্ছিল। ফ্রাই গতি কমিয়ে ঠান্ডা গলায় বলল, প্রতিটা ওয়ার্কহাউস প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক গৃহহীন গরিব নিতে পারে। লাইনের ক্রম অনুযায়ী নেওয়া হয়। অবশ্য ওয়ার্কহাউস পরীক্ষা করে যারা যোগ্যতা পূরণ করে না তাদের ফিরিয়ে দেয়। সাম্প্রতিক মাসগুলোর অর্থনৈতিক মন্দাও একটা কারণ। লিওনার্ড দীর্ঘশ্বাস ফেলল। যারা লাইনে জায়গা পায় না তাদের কি হয়? ক্লাইন অজান্তেই জিজ্ঞেস করল। তারা অন্য ওয়ার্কহাউসে ভাগ্য পরীক্ষা করতে পারে। আলাদা আলাদা ওয়ার্কহাউসের সময়সূচি আলাদা, তবে প্রতিটাতেই একই রকম লম্বা লাইন। কেউ কেউ দুপুর 2টা থেকে দাঁড়িয়ে থাকে। ফ্রাই থামল। বাকিরা বেশিরভাগই একদিন না খেয়ে থাকে, তারপর কাজ খোঁজার শক্তি হারিয়ে ফেলে আর একটা দুষ্টচক্রে পড়ে যায়, যেটা সোজা মৃত্যুর দিকে নিয়ে যায়। যারা কষ্ট সহ্য করতে পারে না তারা আইনের সীমানা পার হয়ে যায়। ক্লাইন কয়েক সেকেন্ড চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। পত্রিকায় এসব কখনো ছাপা হয় না মিস্টার ফ্রাই। তোমাকে এত বেশি কথা বলতে আমি কমই শুনি। আমি একসময় গডেসের একটা ওয়ার্কহাউসে পাদ্রী ছিলাম। ফ্রাই তার শীতল ভাব বজায় রাখল। 3 জন যখন ওয়েস্ট বড়োর ওয়ার্কহাউসের দরজায় পৌঁছাল, তারা দারোয়ানকে পরিচয়পত্র দেখাল, যে কিনা লাইনে দাঁড়ানো মানুষদের দিকে গর্বিত দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর তাদের ভেতরে নিয়ে যাওয়া হল। ওয়ার্কহাউসটা একটা পুরনো গির্জা থেকে রূপান্তরিত। প্রার্থনা হলের সবখানে গদি আর দোলনা খাট ছড়ানো। ঘামের তীব্র গন্ধের সাথে পায়ের ছত্রাকের দুর্গন্ধ মিলেমিশে প্রতিটা কোণায় ভরেছিল। হলের ভেতরে আর বাইরে অনেক গরিব পরিবার ছিল। কেউ হাতুড়ি দিয়ে পাথর ভাঙছে, কেউ পুরনো দড়ি ছাড়াচ্ছে, কেউ অলস বসে নেই। গরিব মানুষ যাতে ওয়ার্কহাউসের ওপর বেশি নির্ভরশীল হয়ে বখাটে না হয়ে যায়, সেজন্য 1336 সালে প্রতিষ্ঠিত পুয়ার ল একটা নিয়ম জারি করেছিল। প্রতিটা গরিব ব্যক্তি সর্বোচ্চ 5 দিন ওয়ার্কহাউসে থাকতে পারবে, তার বেশি হলে তাকে বের করে দেওয়া হবে। এই 5 দিনে তাদের কায়িক পরিশ্রম করতে হবে, যেমন পাথর ভাঙা বা দড়ি ছাড়ানো। এগুলো জেলখানার কয়েদিরা যে কাজ করে সেই একই কাজ। ফ্রাই বিশেষ আবেগ ছাড়াই ক্লাইন আর লিওনার্ডকে সংক্ষেপে বুঝিয়ে বলল। লিওনার্ড মুখ খুলল। ঠাট্টা করছে নাকি ব্যাখ্যা করছে বোঝা গেল না। এই ওয়ার্কহাউস ছাড়ার পর তারা অন্য একটাতে যেতে পারবে। অবশ্য জায়গা নাও পেতে পারে। হয়তো কারো কারো কাছে গরিব মানুষ আর অপরাধী একই জিনিস। দড়ি ছাড়ানো? ক্লাইন চুপ করে রইল। আর কি জিজ্ঞেস করবে বুঝতে পারছিল না। পুরনো দড়ির আঁশ আসলে নৌকার ফাঁক বন্ধ করার দারুণ উপকরণ। ফ্রাই থামল এবং মেঝেতে একটা পোড়া দাগ খুঁজে পেল। কয়েক মিনিট পর ওয়ার্কহাউসের ডিরেক্টর আর পাদ্রী ছুটে এল। দুজনেই 40-এর কাছাকাছি বয়সী পুরুষ। সালুস এখানে আগুন লাগিয়েছিল আর শুধু নিজেকেই পুড়িয়ে মেরেছে? লিওনার্ড মেঝের ছাইয়ের দাগ দেখিয়ে জিজ্ঞেস করল। ওয়ার্কহাউসের ডিরেক্টর ছিল চওড়া, এবড়োথে বড় কপালের একজন লোক। ইন্সপেক্টর মিচেল যেদিকে দেখাচ্ছিল সেদিকে নীল চোখে তাকিয়ে মাথা নাড়ল। এর আগে সালুস কি কোনোভাবে অদ্ভুত আচরণ করেছিল? ক্লাইন জিজ্ঞেস করল। ওয়ার্কহাউসের ডিরেক্টর ভেবে বলল, তার পাশে যে শুয়েছিল তার মতে। সালুস বারবার বলছিল, প্রভু আমাকে ছেড়ে দিয়েছে, পৃথিবীটা বড্ড নোংরা, আমার আর কিছু অবশিষ্ট নেই, এই ধরনের কথা। সে ক্ষোভ আর হতাশায় ভরা ছিল, কিন্তু কেউ আশা করেনি যে সে সব কেরোসিনের বাতি ভেঙে সবাই ঘুমানোর সময় আগুন লাগিয়ে দেবে। প্রভুর দয়ায় কেউ একজন সময়মতো টের পেয়ে তার এই ভয়ঙ্কর কাজ থামিয়ে দিয়েছিল।
ক্লাইন আর লিওনার্ড তারপর সালুসের পাশে সেই রাতে যারা ঘুমিয়েছিল তাদের কয়েকজনকে খুঁজে বের করল আর সেই প্রহরীকেও পেল যে বিপর্যয় ঠেকিয়েছিল। তবে তাদের কারো কাছে নতুন কিছু জানার ছিল না। অবশ্যই তারা স্পিরিট ভিশন, ডিভিনেশন আর অন্যান্য পদ্ধতি ব্যবহার করে যাচাই করল কেউ মিথ্যা বলছে কিনা বা ভুল পথে নিয়ে যাচ্ছে কিনা। মনে হচ্ছে সালুস অনেক আগে থেকেই প্রতিশোধ নেওয়া আর নিজেকে ধ্বংস করার পরিকল্পনা করছিল। এটা খুবই সাধারণ একটা ঘটনা বলে মনে হচ্ছে। ডিরেক্টর আর পাদ্রি চলে যাওয়ার পর লিওনার্ড তার মতামত জানাল। ক্লাইন ভাবল এবং বলল, আমার ডিভিনেশন বলছে এই ঘটনায় কোনো অতিপ্রাকৃত প্রভাব ছিল না। তাহলে সালুসের আগুনের ঘটনাটা আপাতত বাদ দেওয়া যাক। লিওনার্ড সিদ্ধান্ত নিল। ঠিক তখনই ফ্রাই হঠাৎ বলে উঠল, না, হয়তো আর একটা সম্ভাবনা আছে। ধরো সালুস অন্য কারো প্ররোচনায় কাজটা করেছে, এমন একজন বিয়ন্ডার যে কোনো অতিপ্রাকৃত পদ্ধতি ব্যবহার করেনি। ক্লাইনের চোখ জ্বলে উঠল। এটা খুবই সম্ভব, যেমন আগে সেই ইনস্টিগেটর ট্রিস। কিন্তু তাহলে মিসেস লউইসের মৃত্যুর সাথে এর কোনো সংযোগ থাকার কথা না। সে ভাবল, ভ্রু সামান্য কুঁচকে।